हाय स्टूडेंट, स्टार्ट साइंस बाय शुभंकर চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে ফিজিক্যাল সায়েন্স এর মডেল কোশ্চেনগুলো রয়েছে তার কোশ্চেন পেপার নম্বর 1 অর্থাৎ আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুলের যে কোশ্চেন শিটটি রয়েছে তার সলিউশন আজ এখানে করানো হবে। আর ভিডিও সলিউশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এখানে তোমাদের মডেল কোশ্চেনে থাকা সমস্ত কোশ্চেন অ্যান্সার করানো হবে। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এক নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যে 1 AM এর মান কত হবে। অপশান এ দিয়ে আছে 1.66 × 10⁻24 কেজি, অপশান বি দিয়ে আছে 1.66 × 10⁻25 গ্রাম, অপশান সিতে দেওয়া আছে 1.66 × 10⁻24 গ্রাম, আর অপশান ডি দিয়ে আছে 1.66 × 10⁻25 গ্রাম। উত্তর হবে আমাদের অপশান সি 1.66 × 10⁻24 গ্রাম। 2 নম্বর কি বলেছে, বলেছে যে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত। মোল সংখ্যা কত হবে 2 গ্রাম, কারণ আমরা কি জানি 22.4 লিটারের কথা, এসটিতে 22.4 লিটার মানে বোঝায় 1 মোলকে, তো 44.8 মানে গিয়ে ডবল, তো 2 মোল উত্তর হবে। 3 নম্বর বলেছে জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কী হয়, কমে যায়। 4 নম্বর দেখো ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, শুধু ঝড়ের সম্ভাবনা, শুধু বৃষ্টির সম্ভাবনা, না অপশান ডি আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। উত্তর হবে অপশান ডি আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে যায়। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়। উত্তর হবে অপশান বি NH4Cl। 6 নম্বর কোশ্চেন আছে নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্তকরণ করা হয়। অপশান আছে সালফিউরিক অ্যাসিড, অপশান বিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি অ্যাসিটিক অ্যাসিড এবং অপশান ডি নাইট্রিক অ্যাসিড। উত্তর কী হবে আমাদের নাইট্রিক অ্যাসিড। 7 নম্বর কোশ্চেন বলছে একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির সম্ভাব্য pH কত হবে। আমরা কি জানি মিথাইল অরেঞ্জ ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ ধারণ করে। এখানে ক্ষারীয় দ্রবণের pH কত হয়, ক্ষারীয় দ্রবণের pH সাধারণত 7-এর বেশি হয়। উত্তর হবে অপশান ডি। নেক্সট কী বলেছে দেখো 8 নম্বর কোশ্চেন গতিশক্তি অপশান এ সর্বদাই ধনাত্মক, অপশান বি সর্বদা ঋণাত্মক, অপশান ডি ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে, অপশান ডি কোনোটি নয়। আমরা কি জানি গতিশক্তি সর্বদা ধনাত্মক হয়, কারণ কি গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তির ফর্মুলা হচ্ছে ½ mv²। আর যেহেতু গতিশক্তির ফর্মুলায় ½ mv² রয়েছে, এখানে এম কি সর্বদা কী হয়, পজিটিভ হয়, আর ভি সর্বদা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, যেহেতু তার স্কোয়ার ফর্মে রয়েছে সর্বদা পজিটিভ হবে, তাই সর্বোপরি গতিশক্তি হবে সর্বদা পজিটিভ হবে। এগুলো তোমাদের গ্রুপ এর প্রশ্ন উত্তরগুলো। এরপরে গ্রুপ সি এবং বাদবাকি প্রশ্ন উত্তর অর্থাৎ গ্রুপ টি, সি এবং ডি এর সমস্ত কোশ্চেন আনসার করানো হবে, তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো কি বলেছে 2-1 অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কী। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হচ্ছে মোল ইনভার্স। 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়। আমরা জানি 1 মোল কোনো কিছু বলতে অ্যাভোগাড্রো সংখ্যার সমানকে বোঝায়, এর মান 6.022 × 10⁻23। তারপর হচ্ছে স্তম্ভ মেলাতে বামস্তম্ভ ডানস্তম্ভের সাথে চাপের একক কী। চাপের একক হলো, আমরা কি জানি চাপের একক Nm/m², তো এটা উত্তর হবে কি 1 নম্বর। তারপর কি আছে পৃষ্ঠটার একক, পৃষ্ঠটার একক কী হয় না Nm/m। তারপরে কি আছে বিকৃতির একক, আর বিকৃতি কোনো একক হয় না, এটা হচ্ছে বিকৃতির একক হবে না, এটা হচ্ছে এর উত্তর। নেক্সট কী আছে সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা কী আছে দেখো সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে, এটি সত্য, কারণ সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে কী হবে, এটি অতিরিক্ত দ্রবণে পরিণত হবে এবং নিচে থিতিয়ে পড়বে। নেক্সট বলে শূন্যস্থান পূরণ করো। গ্রিন ভিক্টোরিয়ার সংকেত কী। গ্রিন ভিক্টোরিয়া বলা হয় কাকে, আয়রন সালফেটকে অর্থাৎ ফেরাস সালফেটকে FeSO4.7H2, এটা হচ্ছে গ্রিন ভিক্টোরিয়াল। আর ব্লু ভিক্টোরিয়াল কাকে বলে, ব্লু ভিক্টোরিয়াল বলা হয় CuSO4.5H2 কে বলা হয় ব্লু ভিক্টোরিয়াল। আর একটা হচ্ছে হোয়াইট ভিক্টোরিয়াল বলা হয় কাকে, ZnSO4 কে। নেক্সট কি আছে দেখো অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়। অম্লরাজ প্রস্তুতিতে HCl ও HNO3 এই দুটি অ্যাসিড ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিড গাঢ় HCl 3:1 অনুপাতে 3:1 অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়। 1 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, আর 3 হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশিয়ে অম্লরাজ
প্রস্তুত করা হয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে অশ্বক্ষমতা ও ওয়াটের সম্পর্ক কী। আমরা জানি 1 HP সমান কত, 746 ওয়াট। তারপরে হচ্ছে কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল ও কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোণ সর্বদা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এইগুলো তোমাদের গ্রুপ বি এর প্রশ্নগুলো, অর্থাৎ এসিকিউ এর উত্তর। নেক্সট হচ্ছে গ্রুপ সি এ। দেখো গ্রুপ সি এর প্রথম প্রশ্ন কি বলেছে। গ্রুপ সি এর প্রথম প্রশ্ন বলেছে 3.11 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন কত হবে তা নির্ণয় করো। বলেছে কত, 3.11 × 10⁻23। আমরা কি জানি 1 মোল অক্সিজেনে অণুর সংখ্যা কত হয়, এটা হচ্ছে 3/1 উত্তর। অণুর সংখ্যা কথায় 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা সমান। আর 1 মোলের মোলার আয়তন কত হয়, 22.4 লিটার। অর্থাৎ আমরা বলতে পারি এসটিপিতে 6.022 × 23 অণুর আয়তন কত হবে, অণুর আয়তন হবে 22.4 লিটার, মোলার আয়তনের সমান হবে। তবে এসটিপি আমাদের বের করতে হবে 3.01 × 10⁻23 টি অণুর আয়তন কত হবে। উত্তর কত, 22.4 × 3.011 × 10⁻23 বাই 6.022 × 10⁻23। 23 ক্যান্সেল আউট হলো, এটা দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 11.2। উত্তর কি আসলো, 11.2 লিটার। আমাদের কোশ্চেন ছিল কি, কোশ্চেন ছিল দেখো এসটিপিতে আয়তন কত হবে, অতএব 3.011 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন 11.2 লিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো এখানে, এটা হলো একটা 3/1 কোশ্চেন। 3/2 অথবা কি বলেছে, বলেছে এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন দেওয়া আছে কতটুকু, 280 ml। 1 গ্রামের আয়তন দিয়েছে 280 ml। এসটিপিতে 1 গ্রামের আয়তন 280 ml হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করতে হবে। আমরা কি জানি এসটিপিতে মোলার আয়তন কত হয়, 22.4 লিটার। তো 22.4 লিটার মানে কত হয়, কি আমরা কি লিখবো এখানে, অথবা অর এসটিপিতে মোলার আয়তন সমান 22.4 লিটার সমান কত হবে, 22,400 ml। তো আমরা এখানে কি লিখতে পারি, এসটিপিতে 280 ml গ্যাসের ওজন 1 গ্রাম। এসটিপিতে কতটুকু বের করতে হবে আমাকে, না 1 ml এবং 22,400 থেকে বের করতে হবে। তারপরে 1/280 গ্রাম হবে। এসটিপিতে 22,400 ml গ্যাসের ওজন কত হবে, 1 × 22,400/280। তবে যদি আমরা ভাগ করি কাকে, 2240-কে 28 দিয়ে যদি ভাগ করা হয় কত হবে, যদি আমরা এটা 7 দিয়ে কাটি 4 হবে, এটা 7 দিয়ে করলে 3×7 = 21, 7 × 2 = 14, 320, 4 দিয়ে কাটলে 80। কত আসলো এখানে, 80 গ্রাম। কত এসছে, 80 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক ভর 80 গ্রাম। এই হলো দেখো অথবা কোশ্চেন হতো 3/1 অথবাটা একবার দেখে নিও প্রথম থেকে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দেবে। দেখো 3/2
2 কি বলেছে, 3-2 বলেছে যে হুকের সূত্রটি লেখো। কী বলেছে 3-2? দেখো 3-2 কোশ্চেনে কী বলেছে না, হুকের সূত্রটি লেখো। হুকের সূত্রটি লেখো, এটা তোমরা সহায়িকা যে রায়মার্টিনে তোমাদের সহায়িকা রয়েছে সেখানে পাবে 168 পেজে। কত পেজে পাবে না, 168 পেজে পাওয়া যাবে। তো কী বলেছে এখানে, হুকের সূত্র কী জানো? আমরা হুকের সূত্র জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। এটাই তো কি হুকের সূত্র। দেখে নাও তোমাদের ম্যাট্রিক সহায়িকায় যে বলেছে হুকের সূত্র কি না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ পীড়ন ভ্যারিজাস বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এইগুলো কি, এগুলো তোমাদের হুকের সূত্র। তারপরে কি বলেছে দেখো, সান্দ্র বল ও ঘর্ষণ বলের একটি পার্থক্য লেখো। সান্দ্র বল ঘর্ষণ বলের পার্থক্য এটা পাবে কোথায় না, পেজ নম্বর 156 পেজে। এটা পাবে কোথায়, পেজ 156 রায়মার্টিন সহায়িকাতেই। এখানে অনেকগুলো পার্থক্য রয়েছে, তোমাদের ইচ্ছামতো বা সুবিধা মতো মুখস্থ করে নেবে। সান্দ্র বল এবং ঘর্ষণ বলের পার্থক্য, ক্ষেত্রফলের নির্ভরতা। সান্দ্র বলের মান সংস্পর্শে থাকা তরল দুটির তরল স্তরগুলির ক্ষেত্রফলের সমানুপাতিক। সংস্পর্শে থাকা তরল স্তরগুলির ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল আদৌ নির্ভর করে না। বেগের উপর নির্ভরশীল দেখি, সান্দ্র বলের মান স্তর দুটির আপেক্ষিক বেগের পার্থক্যের সমানুপাতিক, আর সান্দ্র বল স্পর্শ বল দুটির আপেক্ষিক বেগের মান নিরপেক্ষ নয়। এই বলের মান স্পর্শে থাকা তরল স্তর দুটির পারস্পরিক লম্ব প্রতিক্রিয়া নিরপেক্ষ হয়, এবং ঘর্ষণ বলের মান স্পর্শতলদ্বয়ের পারস্পরিক লম্ব প্রতিক্রিয়া সঙ্গে সমানুপাতিক। আর বৈশিষ্ট্য কী হয়, এই একই তরল বা গ্যাসের দুটি স্তরের মধ্যে ক্রিয়া করে, আর সংশ্লিষ্ট থাকা দুটি সমজাতীয় বা ভিন্ন প্রকার কঠিনের মধ্যে ক্রিয়া করে। এইগুলো কি সান্দ্র বল আর ঘর্ষণ বলের পার্থক্য। নেক্সট অথবা কোশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন কি আছে না, বলেছে যে কলয়েড দ্রবণের দ্রাবকণাগুলির ব্যাস কত হয়। কলয়েড দ্রবণের দ্রাবকণাগুলির ব্যাস কত হয় না, 10⁻6 সেমি থেকে শুরু করে কলয়েড কণার ব্যাস কত হয়, 10⁻5 সেমি থেকে শুরু করে 10⁻7 সেমি পর্যন্ত হয় কলয়েড কণার ব্যাস। নেক্সট বলেছে দেখো টিন্ডাল প্রভাব কি। টিন্ডাল প্রভাব তোমরা পাবে পেজ নম্বর 242 পেজে। রায়মার্টিন সহায়িকা কত পাবে, 242 পেজে পাবে টিন্ডাল প্রভাব। দেখো টিন্ডাল প্রভাব কি বলেছে, কলয়েড কণাগুলির অধিশোষণ ক্ষমতা আছে। কোনো কোনো কলয়েড কণা পরাত্তরিতধর্মী আয়ন অধিশোষণ করে পরাত্তরিতাহিতিক হয়। অপরপক্ষে কোনো কোনো কলয়েড কণা অপরাতরিতধর্মী আয়ন টিন্ডাল প্রভাব এটা কলয়েডের দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কলয়েড কণাগুলির আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটায়, ফলে রশ্মির আলোকের গতিপথ দৃশ্যমান হয়, তাই কলয়েড কণাগুলির টিন্ডাল প্রভাব দেখায়। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট দেখো 4 বলেছে কি না, গাঢ় 4 কি বলেছে যে গাঢ় কস্টিক সোডা দ্রবণের জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। গাঢ় কস্টিক সোডার সাথে জিঙ্কের বিক্রিয়া, দেখো জিঙ্কের বিক্রিয়া এটা পাবে কোথায়, পেজ নম্বর 283 নম্বর পেজে আছে, দেখবে এখানে করে আছে বিতে। জিঙ্ক বা দস্তাকে গাঢ় কস্টিক সোডা দ্রবণে উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। Zn + 2NaOH সমান Na2ZnO2 + H2। এটা পাবে 282। নেক্সট অথবা দিয়েছে, বলেছে আম্লিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে। কি ব্যবহার করা হয়, চুন ব্যবহার করা হয়, CaO ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। বলেছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটি উভধর্মী অক্সাইড কী হবে, Al2O3, আর হবে কি ZnO। এই দুটো হচ্ছে উভধর্মী অক্সাইড, Al2O3 এবং ZnO কি উভধর্মী অক্সাইড। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার ঊর্ধ্বে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তি কত হবে। কোশ্চেন দেখেছো নিশ্চয়ই, বলেছি 5 কেজি ভরের একটি বস্তুকে, এখানে কি বলেছে, এটা হচ্ছে 3-5।
বলেছে ভর এম সমান কত দেওয়া আছে, ভর কমা এম সমান দেওয়া আছে 5 কেজি। আর কি দেওয়া আছে না উচ্চতা এইচ সমান দেওয়া আছে 20 মিটার। যে জানতে চাইছে বস্তুটির স্থিতিশক্তি, বস্তুটির স্থিতিশক্তি সমান কত না এম জি এইচ, যেখানে জি হলো কি, জি হলো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। মান কত, অভিকর্ষজ ত্বরণের মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে, কারণ এম এর মান কত দিয়েছে 5 কেজি এসআইতে, জি এর মান 9.8 এসআইতে ইন্টু এইচ এর মান কত 20। তা কি আসলো, এখানে গুণ করে আসলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, সরি এই তো দেখা যাচ্ছে এবার। হ্যাঁ 9.8 5 ইন্টু 9.8 20, এগুলো গুণ করলে কত হবে না করি 100 গুণ করলে 980 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। অথবা অঙ্ক দেওয়া আছে কি দেখো, বলেছে যে এর অথবা একটা অঙ্ক রয়েছে যে একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ হওয়ায় বস্তুটির সরণ 15 মিটার। 80 নিউটন বল প্রয়োগটি সরণ কত হয় 15 মিটার। কৃতকার্যের মান কত, কৃতকার্যের মান কত এখানে দেওয়া আছে কি অথবাতে, অর অঙ্কটায় দেওয়া রয়েছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ সমানের মান কত দেওয়া আছে 80 নিউটন। আর কি দেওয়া আছে না সরণ কমা এস সমান কত দেওয়া আছে 15 মিটার। দুটো জিনিস পেলাম, কি কি পেলাম, সরণ আর বল। তো কৃতকার্য সূত্র কি, কৃতকার্য সমান হচ্ছে এফ ইন্টু এস। এফ ইন্টু এস মানে কি, এফ এর মান কত দেওয়া আছে 80 নিউটন ইন্টু 15 মিটার, কারণ দুটো এসআইতে এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাবো। তো কত হবে গুণ করলে 120 নিউটন মিটার। এটা আমাদের উত্তর। নেক্সট গ্রুপ ডি। দেখো গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে, গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন কি বলেছে, মৌলের পারমাণবিক ভর ও পরমাণুর প্রকৃত ভরের মধ্যে একটি পার্থক্য উদাহরণ সহ লেখো। কি বলেছে, মৌলের পারমাণবিক ভর এবং প্রকৃত ভরের মধ্যে উদাহরণ পার্থক্য সহ উদাহরণ সহ পার্থক্য লিখতে বা পার্থক্য সহ উদাহরণ লিখতে। এটা পাবে তোমাদের 220 পেজে 10 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। কি বলে দাও 10 নম্বর কোশ্চেনের উত্তরটা, বলেছে যে একই মৌলের একটি পরমাণুর ওজন পারমাণবিক ওজন কি একই। উত্তর কি হবে, মৌলের পারমাণবিক ওজন ও পারমাণবিক ওজন এক নয়, এদের মধ্যে পার্থক্য আছে, কারণ মৌলের একটি পরমাণুর ওজন বলতে তার প্রকৃত ওজনকে বোঝায়, কিন্তু মৌলের পারমাণবিক ওজন বলতে মৌলটির একটি পরমাণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় বা একটি কার্বন পরমাণুর ওজনের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তা বোঝায়। 2 নম্বর কি, মৌলের একটি পরমাণুর ওজনকে গ্রামে প্রকাশ করা যায়, অর্থাৎ এর একক আছে। পারমাণবিক ওজন দুটি ওজনের অনুপাত হয়, এটি এককবিহীন। উদাহরণ কি, একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর 1.67 × 10⁻24 গ্রাম, কিন্তু হাইড্রোজেন পরমাণুর ওজন ভর কত 1.008 বা 1 ধরা হয়। এটা কোথায় পাবে, পেজ নম্বর 220, কোশ্চেন নম্বর 10। এর অথবাতে কী আছে, অথবাতে বলেছে দেখো যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, উক্তিটি সঠিক নয় কেন তা ব্যাখ্যা করো। সঠিক উক্তিটি লেখো। এটা পাবে 218 নম্বর পেজের কোশ্চেন নম্বর কত 13-4। দেখো 13-4 কি বলেছে না, বলেছে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রকৃত অণুর কোনো অস্তিত্ব না থাকায় আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর পদটি ব্যবহার করা হয়। যেহেতু NaCl একটি আয়নীয় যৌগ, Na+ এবং Cl- আয়ন দ্বারা গঠিত, কারণ সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে Na+ আয়ন এবং Cl- আয়ন ঘনকের আকারে সংঘবদ্ধ অবস্থায় থাকে। একটি Na+ আয়নকে ঘিরে 6টি Cl- আয়ন এবং একটি Cl- আয়নকে ঘিরে 6টি Na+ আয়ন থাকে, তাই NaCl এর ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটি যথোপযুক্ত। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 না বলে বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5।
নেক্সট কোশ্চেন নম্বর 2-1 2-1 কি বলে দেখো, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? এগুলো বার্নৌলির থেকে কোশ্চেনটা, অ্যাকচুয়ালি বার্নৌলির নীতির কোশ্চেন। এটা পাবে পেজ নম্বর কততে পাবে? এটা পাবে পেজ নম্বর 162। দেখো, প্রচণ্ড ঝড়ের সময় কুঁড়ে ঘরে বা ঘরের টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায়। কুঁড়ে ঘরের ছাউনির উপরের অংশে বায়ুর বেগ বেশি বলে বার্নৌলির নীতি অনুযায়ী ওই অংশের বায়ু ছাউনির ওপরে যে চাপ দেয় তা ঘরের মধ্যে থাকা বায়ু বা ছাউনির নিচে অপেক্ষাকৃত কম বেগে গতিশীল বায়ু দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বচাপ অপেক্ষা কম। এই চাপের পার্থক্যই ছাউনিকে উড়িয়ে নিয়ে যায়। বিয়ের কোশ্চেন কি বলে যাবো, বলেছে রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপোর ঘনত্ব এসআই এককে নির্ণয় করো। রূপোর আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে কত? 10.8। তবে এটির রূপোর ঘনত্ব এসআই এককে নির্ণয় করতে হবে। তো এসআই এককে বলেছে রূপোর, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 4-2 রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.8 বলা আছে, এর কোনো ইউনিট হয় না। এসআইতে ঘনত্ব হবে 10.8 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। কত হবে উত্তর? 10,800 কেজি পার মিটার কিউব। এ হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কি বলেছে, অথবাতে বলেছে যে দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের, বলেছে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। বলেছে কি প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 2 অথবা। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? প্রমাণমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণমণ্ডলীয় চাপ বলা হয় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি উচ্চ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সিজিএস এবং এসআই পদ্ধতির রাশিমালা তখন একটু করে নির্ণয় করা আছে। এখানে বইয়ে তোমাদের করে দেওয়া আছে রায়মার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 110। বলেছে কি প্রমাণমণ্ডলীয় চাপ কাকে বলে? 35 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি উচ্চ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। সিজিএস পদ্ধতিতে প্রমাণমণ্ডলীয় চাপের রাশিমালা কত? সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান 76 সেমি উচ্চ পারস্তম্ভের চাপের সমান হয়। 76 সেমি পারস্তম্ভের চাপ কত হবে? এপি সমান এইচ রো জি। এইচ মানে 76 সেমি, রো মানে পারদের ঘনত্ব 13.6, জি মানে ঐস্থান অভিকর্ষ ত্বরণ, যেটা সিজিএস এর মান হয় 980 ডাইন পার সেমি স্কোয়ার। কোন কল কত হবে? 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেমি। অথবা এসআইতে চাপের মান কত হবে? এসআইতে প্রমাণ চাপ 0.76 মিটার, 13,600 এসআই ইউনিট মানে কি? এটা হবে কেজি পার মিটার কিউব, এবং 9.8 হচ্ছে জি এর মান। এগুলো বসিয়ে গুণ করলে পাবো কত? 1.013 পাস্কাল। নেক্সট কোশ্চেন নম্বর কত? 3-টা। কোশ্চেন নম্বর 3-টা কি বলেছে যে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? এটা পাবে পেজ নম্বর 254। কোথাও পেজ নম্বর 254-তে দেখো কি আছে। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় তার কারণ, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ 1 নম্বর, জলে কঠিন তরল গ্যাসীয় সব ধরনের পদার্থে দ্রবীভূত হয়। 2 নম্বর কি, জলের পোলার ধর্ম থাকার জন্য বেশিরভাগ সমযোজী যৌগ যেমন চিনি, ইউরিয়া, অ্যালকোহল জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে দ্রবীভূত হয়। 3 নম্বর কি, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি 80.4 হয়। বিভিন্ন আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলির বিপরীত মেরুর আকর্ষণ বলজনিত কারণে জলে দ্রবীভূত হয়। 4 নম্বর কি, জল অনেক পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে
সেই সমস্ত পদার্থকে দ্রবীভূত করে বিক্রিয়া ঘটায়। জলকে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত বিস্তীর্ণ পাল্লার মধ্যে তরল রূপে পাওয়া যায়। জলের মধ্যে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। অধিকাংশ রাসায়নিক বিকারকেরই জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়। প্রকৃতির জলের ভাণ্ডার বৃহৎ এবং সহজলভ্য দ্রাবক, তাই সহজে এবং নিরাপদে ব্যবহার করা যায়। বেশিরভাগ লবণের দ্রাব্যতা জলের পরিপ্রেক্ষিতে গণনা করা হয়। নেক্সট কোশ্চেন কি, অতিরিক্ত দ্রবণ কাকে বলে? অতিরিক্ত দ্রবণ কাকে বলে পাবে কোথায়? কোশ্চেন নম্বর, পেজ নম্বর 247। 247 পেজে পাবে কি অতিরিক্ত দ্রবণ কাকে বলা হয়। পেজের 2 অর্থাৎ পাবে 48 পেজের উপরে দিকে দেখো অতিরিক্ত দ্রবণ কাকে বলে বলা আছে। বলেছে কি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারে তার চেয়ে কম পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে এটি বলা হয় অসম্পৃক্ত দ্রাবক। কোশ্চেন আছে অতিরিক্ত দ্রাবক কাকে বলে। অতিরিক্ত দ্রবণ দেখো ওই পেজে আছে, কোশ্চেন নম্বর 15-তে আছে, কোশ্চেন নম্বর 15-তে আছে অতিরিক্ত দ্রবণ কাকে বলে। কি উত্তর হবে? উত্তর হবে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারে কোনো বিশেষ অবস্থায় তার থেকে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে ওই উষ্ণতায় দ্রবণটিকে অতিরিক্ত দ্রবণ বলা হয়। নেক্সট কোশ্চেন আছে কি দেখো, বলেছে যে সোডা ওয়াটারের বোতলের সিপি খোলা হলে দ্রাব্যতার কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন? সোডা ওয়াটারের সিপি যদি খোলা হয় তবে দ্রাব্যতার কি পরিবর্তন লক্ষ্য করা যায়? এটা পাবে পেজ নম্বর 257 পেজে। দেখো যারা দেখে নাও, অথবা তোমাদের বই থাকলে তোমার বই থেকে দেখে নেবে। 257 পেজের এখানে কোশ্চেন নম্বর 20 বলেছে কি, সোডা ওয়াটার প্রকৃতপক্ষে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রবণ। গ্যাসের ক্ষেত্রে তরলের দ্রাব্যতার চাপ বাড়লে বৃদ্ধি পায়, তাই উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়। এই কারণে সোডা ওয়াটারের বোতলে মুখ খুললে উচ্চ চাপে থাকা অতিরিক্ত CO2 গ্যাস বাইরে বেরিয়ে আসতে চায়, তাই বোতলের মুখ খুললে ফেনা বের হয়। নেক্সট কোশ্চেন নম্বর কত? 4 বলছে বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয়? উত্তর হবে কি CO2। কোন গ্যাস মুক্ত হয়? CO2 গ্যাস মুক্ত হয় বাইকার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায়। অম্লবৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব পাবে 290 পেজে, আর যেটা তোমরা পড়ে এসেছো অনেকে। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব দেখো এই নিচ থেকে দেওয়া আছে, পরিবেশের উপরে প্রভাব 2 লাইন। অম্লবৃষ্টির পরিবেশের প্রভাব কি? অম্লবৃষ্টির ফলে পরিবেশের বিভিন্ন জৈব উপাদান, উদ্ভিদ, জল, এবং এখান থেকে পরপর অনেক পয়েন্টগুলো দেওয়া আছে যেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। তোমার যেটা তোমাদের সুবিধাজনকভাবে মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর শেষ। বলেছে ক্ষমতা বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। কার সাথে? কার? ক্ষমতার সাথে বেগের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে 353 পেজে পাওয়া যাবে, ক্ষমতার সাথে বেগের সম্পর্ক। দেখো ক্ষমতার সাথে বেগের সম্পর্ক কি বলেছে। ধরা যাক এফ বলের ক্রিয়ায় কোনো বস্তুকণা টি সময় সরানো এস সংজ্ঞানুসারে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য W=F × S। ব্যয়িত ক্ষমতা পি, কৃতকার্যের হার W/T F × S/T, যেখানে F × S/T আলাদা করা গেল। S/T মানে হচ্ছে বেগ, অর্থাৎ V = S/T সরণের হার, অর্থাৎ ক্ষমতা সমান কি পেলাম? F × V, অর্থাৎ ক্ষমতা সমান বল ইন্টু বেগ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো, বলছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? জুল আর্গের মধ্যে সম্পর্ক কি আমরা জানি, 1 জুল সমান 10⁷ আর্গ। এ হলো তোমাদের মডেল নম্বর 1-এর সমস্ত কোশ্চেন আনসারের উত্তর দেওয়া হলো। এরপরে ধীরে ধীরে মডেল নম্বর 2 এবং অন্য মডেলগুলোর ধীরে ধীরে করানো হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।